অপেক্ষা লিখেছে হুমায়ুন আহমেদ। 14তম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের আকিব। পৌষ মাস, প্রচণ্ড শীত পড়ছে, শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশার সব ঢেকে গেছে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাও মনে হচ্ছে ছোট্ট একটা পাহাড়। তার ছোট চাচা বলেছিল কুয়াশা আসলে মেঘ, কুয়াশা আসলে মেঘ। আকাশের মেঘ যখন মাটিতে নেমে আসে তখন তাকে বলে কুয়াশা। ইমন খুব অদ্ভুত লেগেছে এই ভেবে যে সে মেঘের ভেতর বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিন সকালবেলা এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল নিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুব কাঁদুনি স্বভাব, কিছু হতেই কান্না শুরু করে দেয়। আর শোভন মারামারিতে ওস্তাদ, হুট করে মারামারি শুরু করে দেয়। শোভন ক্রিকেট ব্যাট নিয়ে দুমদাম বাইকে মারছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কেউ কখনো নালিশ করে না। মারামারি আর কান্না কিছুক্ষণের মধ্যে থেমে যায়, আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না। মিতুও রান্নাবাটি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই চাকর হবি, তুই চাকর হলে খেলতে নেব, যা বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচামরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমন খেলতে ইচ্ছে করছিল, কিন্তু চাকর হওয়া মেনে নিতে পারছিল না বলে খেলবে না। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরপাক করে। আজ ইমন এখনো নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেওয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলার সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেয়া বাকি। এইরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমন অসম্ভব ভয় লাগে। মৃত বয়সে তার সমান হলেও ঠিক সমানও না। 5 দিনের বড়, ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠছিল। মৃত শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারে তাই না, 3 তলার চাঁদে পর্যন্ত ঝুলিয়ে বসতেও পারে। সেই চাঁদেরও রেলিং নেই। ইমনের বড় মামা চাঁদের রেলিং দেবে না, শুধু বাজে খরচ। ইমনের ধারণা বাজে খরচ হলেও রেলিং দেওয়া উচিত, তা না হলে একদিন মৃত্যু চাঁদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা দোতলা সিঁড়িও রেলিং দেওয়া উচিত, রেলিং দেওয়া না হলে সে নিজেই কোনো একদিন পড়ে যাবে। ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছেন। আগে মা ডাকলে আনন্দ হতো, এখন আর হয় না। মার ডাকা মানে কিছু একটা নিয়ে দমকাদমকি হবে। দমক খাবার মতো কিছু অবশ্যই সে করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যতক্ষণ বলেছিল যথেষ্ট জ্ঞানী হয়েছে, এখন যাও, তখনই শুধু সে উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মার ঘরের দরজায় দৌড়ে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখনো বোধ হয় জ্বর। মা শুয়ে আছে। সুপ্রভা মার পাশে বসে নিজেই খেলছে। ইমনের কাছে খুব আশ্চর্য লাগে যে সুপ্রভা নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে। কিছু দেখলেই 2 হাতের 2 আঙ্গুল উঁচু করে বলে যে মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙ্গুল দিয়ে দেখায়, আর সুপ্রভা 2 আঙ্গুল দিয়ে দেখায়। এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখে মাত্র 2 হাতের 2 আঙ্গুল উঁচু করে তাকে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো যে। সুরাইয়া বলল, কোথায় ছিলি? ইমন বিতগলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে চিনি দুধ ছাড়া লিকার দিয়ে 1 কাপ চা দিতে, লেবু যেন না দেয়, চায়ের মধ্যে লেবুর গন্ধ অসহ্য। তোমার জ্বর কমেছে মা? সুরাইয়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা কি দিয়েছি সেটা কই? ঠান্ডা লাগিয়ে রাতে যদি খুব করে কাশিস তাহলে গলা চেপে ধরবো, তখন বুঝবি কত দানে কত চাল। যা এখন সামনে থেকে। ইমন দোতলা থেকে 1 তলায় নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলেই হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে তাহলে তো সর্বনাশ হবে, খুব হাসাহাসি করবে। এমনিতেই মিতু তাকে দেখে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। এই অবস্থা দেখে পেললে হয়তো সে আর ভয়ঙ্কর কোনো নাম ডাকবে। ইমন ঠিক মতোই নামলো। কেউ তাকে দেখলো না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্ত গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দেওয়ান যাইব না। বুয়ার কথা শুনে ইমন ভয়ে লাগছে। বুয়া যদি চা না পাঠায় মা বুয়ার উপর রাগ করবে, না আমার উপর রাগ করবে আল্লাহ জানে। চর মারবে বা চুলে ধরে ঝাঁকুনি দেবে।
ইমন বিড়বিড় করে বলল, বুয়া, মার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্য চা চাচ্ছে, দুধ, চিনি, লেবু ছাড়া শুধু লিকার। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কথা শুনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে, এই এক গ্লাস পানি দাও, সে অবধারিত ভাবে না শোনার বান করে চলে যায়, কিংবা দিতেছি বলে সামনে থেকে সরে যাবে, কিন্তু আর ফিরে আসবে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগতো, এখন লাগে না। ইমন বারান্দায় এসে দেখে মিতু বারান্দায় পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটি ফ্রক। খুব যারা সাহসী মেয়ে তাদের বোধ হয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছে করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে। মিতুর কমলা খাওয়া শেষ হওয়ার পর যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু ভাবতে পারে সে কমলার লোভে কাছে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভাব করবে যেন খুব মন দিয়ে কিছু দেখছে। এই ক্যাবলা, এই, মিতু ডাকছে। মিতুর কমলা শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালো, একটা দুটা কোয়া হয়তো তার হাতে দেবে, তখন ইমনকে লুবির মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কোনো কিছুই ঠিক নেই। ইমন কাছে গেল, মিতু তাকে কমলার একটা কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, ক্যাবলা, আজ তোর ছোট চাচা আসবে না? ইমন বলল, আসতে পারে। ছোট চাচার কথা ওঠায় ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন ছোট চাচা আসে। গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। তোর ছোট চাচা দেখতে কেমন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রাম ছাগলের মতো লাগে। দাড়ি রেখেছে তো, এই জন্য। রাম ছাগলেরও দাড়ি থাকে, হি হি হি। ইমনের চোখ প্রায় পানি এসে যাচ্ছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব মন খারাপ লাগে। তাছাড়াও দাড়িতে ছোট চাচাকে খুবই সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তখন তুই লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো। অবশ্যই তাকিয়েছিলি, লোভী কোথাকার। আবার মিথ্যা কথা বলিস। মিথ্যুক? আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক। বাবা মারা গেছে, আবার মিথ্যা কথা বলো। বাবা মরেনি, বেড়াতে গেছে, চলে আসবে না হাতি? কোনোদিন আসবে না। আসবে। তুই বললেই হবে? সবাই জানে আসবে না। তুই এক তো মিথ্যুক, তার উপর বোকা। আমি বোকা না। অবশ্যই তুই বোকা এবং বীরু। সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি, নেচরার নামিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলানোর চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নেমেছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি, দেখতে সাদা কেঁচোর মতো, হি হি হি। ইমনের চোখে এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন মাকে চা দিয়ে আসে। মিতু তার পকেট থেকে একটা কমলা বের করেছে। মেয়েটার মুখ গোলগাল, মুখ ভর্তি জাকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ পেরানো মুশকিল। এ হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ঠিক 20 বছর পর এই মেয়েটা তার বাবার ঘরে ঢুকে অন্তত শান্তভঙ্গিতে বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবে, কি বললি? যা বলছি তুমি শুনেছ? তোর কি মাথা খারাপ? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্প যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার গাড়ি মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলছিস। তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি, কোথায় গল্পগুজব করবি? এরকম করলে আর আসবো না। দোতলা থেকে নিচে ফেলে দিতাম। 1 মিনিটের মধ্যেই সে হাসির শব্দ না শুনে তাহলে কিন্তু সত্যি সত্যি ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করলো। ছোট চাচা একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারি। সুরাইয়া জ্বর আরো বেড়েছে, জ্বরের আছে, মুখ লালচে হয়ে আছে, চোখ জল করছে। ফিরোজ বসছে তার সামনে একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? সুরাইয়া বলল, ভালো, খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো নতুন কিছু তো হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না,
তোমার খবর বলো, ব্যবসাপাতির অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, খারাপই বললে চলে। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলছিলাম, খোঁজ নিয়েছ? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এ প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছে করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণ সহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এই জাতীয় কোনো খবর তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, এই পর্যন্তই। তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাতও দেখতে খুব সুন্দর হয়েছে। ও সুন্দর হলেই কি সুন্দর হলেই কি আর অসুন্দর হলেই কি? তুমি কি এখানে মেসেই থাকো? জি। চিরজীবন কি মেসেই থাকবে? ঘরবাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুব খারাপ। খারাপ হলে কি আর করবে? মেসে 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 জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। সুরাইয়া ব্রুকোসকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে, মনে হয় বাঁচবেন না। আপনাকে খুব দেখতে চাচ্ছেন। আমাকে দেখে কি হবে? মনে হয় শান্তি পাবে। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই, আমি কোনো শান্তির বড়ি না। ভাবি, এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমার ভাবতে হবে না। ভাবি, আমি জোর হাত করছি। সুরাইয়া বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাত জোর করবে না। এই সব নাটক আমার ভালো লাগে না। আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি? আমি তো সঙ্গে যাচ্ছি। নিয়ে যাব, একটা দিন থাকবো, তারপর চলে আসবো। না, অনেক দিন তো হয়ে গেল ভাবি, এখন একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করার উচিত না? আমি স্বাভাবিকই আছি, এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও, শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। আমি যাব বৃহস্পতিবার দুপুরে, সকালে এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খবর নিয়ে যাবে? কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবারই তো না বলছি, তারপরে চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুব খারাপ, বাঁচবেন না। ইমনের জন্য খুব অস্থির। ভাবি, আজ উঠি, বৃহস্পতিবার সকালে আসব। যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমাচ্ছে? হ্যাঁ। ওকে দিন একটু কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বৃষ্টি করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না শুধু না, সুরাইয়ার সবকিছু অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে, সেই গুনগুন কিছুতেই শুনলেই অসহ্য লাগে। আবার সেই শব্দ নিঃশব্দে পড়ে, তখন চারদিকে নৈশব্দ, অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মাঝে বোনের ঘরে ঢুকেন, নানান বিষয় নিয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পর সুরাইয়ার মাথা ধরে যায়। সুরাইয়ার সঙ্গে সঙ্গে বলে, ভাইজান প্রচন্ড মাথা ধরেছে। তিনি তারপরেও বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন। তারপর, সুরাইয়া, তুই আছিস কেমন বল? ভালো। দিনরাত 24 ঘন্টা একটা ঘরের ভিতর থাকিস, এর নাম ভালো থাকা? তোর তো পাগল হতে বেশি বাকি নেই। পাগল আমি হব না ভাইজান, পাগল হলে আগেই হতাম। আগে যখন হই নাই, এখনো হব না। আশেপাশে সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। এই তো একটা কথার মতো কথা বলছিস। নিজে ভালো থাকবি, নিজের ভালো থাকাটাই জরুরি। অন্যের যা ইচ্ছা হোক, নিজ ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হবে নাকি? দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না? সব সময় ঘটে ভাইজান। আমার খুব মাথা ধরেছে। দিন রাত একটা করে বন্দি হয়ে থাকলে মাথা ধরবে না? মাথা ধরবেই। আমার কথা শোনো, মাথা থেকে সবকিছু বাদ দে। আয়, আমরা তোর জীবন নিয়ে নতুন করে চিন্তা করি, ভাবনা করি। নতুন চিন্তা ভাবনাটা কি? আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? যদি ভাবি, অসুবিধা কোথায়? তোর বয়স অল্প, সারাটা জীবন পড়ে আছে সামনে। সুরাই হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতে আমি আরেকটা বিয়ে করে ফেলবো? বেঁচে আছে তোকে কে বলল? মরে গেছে সেটাও বা কে বলল? তাছাড়া আমি জানি বেঁচে আছে। আর যদি নাও থাকে, বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম,
ইন্ডেটিং এর ব্যবসা করে, বয়স অল্প, রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছে। আপনি চান আমি আমার 2 বাচ্চা নিয়ে তার ঘাড় ধরে ঝুলে পড়ি? ভাইজান, যখন যখন আপনার মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব সেটা আমার ব্যাপার। ভাইজান আপনি যান, ভাইজান এখন আপনি যান, আমার এখন মাথা ধরেছে, যে ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঢুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুদিন পর আবারও আরেকটা ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে ভালো স্বাস্থ্য, চেহারাও সুন্দর, দেখলে মনে হয় বয়স 35-36, হাইলি এডুকেটেড। ইলিয়ন ইউনিভার্সিটির থেকে MA করেছে। আমেরিকার এক মেয়ে বিয়ে করেছিল, বিয়ে টিকেনি। আমেরিকার মেয়ে, বুঝতেই পারছিস, বিয়েটা ওদের কাছে একটা খেলা। কিছুদিন হানি হানি বলা, তারপর সাপ নেউলে খেলা। সুরাইয়া ভাইকে থামিয়ে দিয়ে বলল, ভাইজান শুনেন, আমি আমেরিকা মেয়ে না, আমি বাঙালি মেয়ে, এবং বিয়েটা আমার কাছে খেলা না। আমার একবার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি, আমি আবার বিয়ে করব কেন? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রাখে, নিরুদ্দেশ থাকে, তাহলে সেই বিয়ে অটোমেটিকলি তালাক হয়ে যায়। কে বলেছে? মাওলানা সাহেব বলেছে। মাওলানা সাহেবদের বিয়ে হয় তালাক হয়ে যায়। ইমনের বাবা তো মাওলানা না। ইমনের বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন। এই বিষয়টা সুরাইয়ার মনে প্রাণে বিশ্বাস করে। সুরাইয়ার সঙ্গে সঙ্গে আরও একজন বিশ্বাস করে, সে সুরাইয়ার ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমনই অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ফাতেমা বেগম তা না, ভালো মানুষই কোনো ব্যাপারই তার মধ্যে নেই। সুরাইয়া তার পুত্র কন্যা নিয়ে এই সংসারের সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে। এই ব্যাপারটা তার কাছে অসহনীয় লাগে। বোকা মানুষ বলেই তিনি মনের ভাব গোপন রাখেন না, সরাসরি বলেন। পানের পিক পেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা করে নেওয়া দরকার। আর কতদিন? আমার ছেলেপুলে বড় হচ্ছে। তারপরেও সুরাইয়া তার ভাবিকে খুব পছন্দ করেন, কারণ ফাতেমারও ধারণা ইমনের বাবা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবেন। সেই কোনো একদিন কবে, সেটা ফাতেমা জানে না, সুরাইয়াও জানে না। সুরাইয়া কেন জানি মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো জুপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে ভিজতে উপস্থিত হবে। সুরাইয়া দরজা খুলে দেবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতো বলবে, দেখি একটা তোয়ালা দেখি, মাথাটা ভিজে গেছে। সুরাইয়া তোয়ালে এগিয়ে দেবে। মানুষটা মাথা মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন? শরীর খারাপ? সেও সহজভাবে বলবে, না, শরীর ঠিক আছে। যে যেমন তার সঙ্গে সেই রকম আচরণ করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, ইমনের পাশে শুয়ে আছে এই মেয়েটাকে, ওর নাম সুপ্রভা। সুপ্রভা হলো ইমনের ছোট বোন। বলো কি, সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলবো? কোলে নেবে? না থাক, ঘুম ভাঙিয়ে দরকার নেই। ইমন তো দেখি অনেক বড় হয়েছে। বড় তো হবেই। তুমি কি ভাবছিলে যেরকম রেখে গেছ ফিরে এসে সেরকমই দেখবে? মানুষটার কথা ঘুরাবার জন্য বলবে, ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না। তুমি ভাত খাবে না? হ্যাঁ খাবো, ভাতও খাবো। গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাবার আগে চা খাবে নাকি ভাত খাবার পর চা খাবে? চা খেয়ে গোসলখানায় ঢুকবো। আচ্ছা, এই বাড়িটা কার? আমার বড় ভাইয়ের বাড়ি। বাড়ি তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ করে বসে থাকবে। সুরাইয়া যাবে চা বানাতে। শুধু চা বানালে হবে না, ভাত চড়াতে হবে, গরম ভাত। ভাতের 1 চামচ ঘি, ডিম ভাজার সঙ্গে শুকনো মরিচ ভাজা, নতুন আলু ডোবা তেলে মচমচ করে ভাজা। মানুষটা খুব প্রিয় খাবার। সুরাইয়ার রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক
কথোপকথন চালায়। এক এক রাতের কথাবার্তা এক এক রকমের হয়। রাতের এই কথোপকথনের অংশটা তার বড় ভালো লাগে। ইমন অন্ধকারে সিঁড়িঘরের নিচে দাঁড়িয়ে কাঁদছে। জায়গাটা বিশ্রী রকমের অন্ধকার, সেই রকমে তার ভয় লাগছে। আবার অন্ধকার থেকে বারান্দার আলোতে আসতে পারছে না। সে পেন্সিল হারিয়ে ফেলেছে। স্কুল ব্যাগের গোছাতে গিয়ে ধরা পড়েছে পেন্সিল নেই। এই দুঃসংবাদ মাকে না দিয়ে উপায় নেই। সে মাকে বলল। সুরাইয়া ধমক কিছুই দিল না। শান্ত গলায় বলল, যেখান থেকে পারো পেন্সিল খুঁজে আনো। পেন্সিল না এনে আজ রাতে ঘুমাতে পারবে না। ঘণ্টাখানিক পরে সে মার ঘরে উকি দিয়েছে। সুরাইয়া তাকে দেখেই বলল, পেন্সিল পেয়েছ? ইমন বলল, না। পেন্সিল পাওনি? তাহলে এসেছো কেন? বলল, না, পেন্সিল না পেলে আসবে না। কথা কানে যায় না, বাঁদর ছেলে। রাত 10টার মতো বেজে গেছে। অন্যদিন এই সময়ে বাড়ি গম গম করে। আজ মনে হয় সবাই শুয়ে পড়েছে। বাড়ি নিঝুম। ইমন কি করবে বুঝতে পারছে না। এই বাড়িতে যদি ছোট চাচা থাকতো তাহলে তার কানে কানে বললেই যত রাতই হোক তিনি দোকান থেকে পেন্সিল কিনে আনতেন। ছোট চাচা নেই। এখন যে সে কাঁদছে, বয়ে কাঁদছে না ছোট চাচার জন্য কাঁদছে। কাঁদতে কাঁদতেই তার মনে হলো, বাবা থাকলে বাবা কি পেন্সিল কিনে আনতেন? বলা যাচ্ছে না। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন সে দ্রুত ভুলে যাচ্ছে। বাবার চেহারাও এখন তার মনে নেই। শুধু মনে আছে বাবা খুব ফর্সা ছিলেন। আগের বাড়িতে বাবা এবং মার একটা ছবি ছিল ড্রেসিং টেবিলে সাজানো। সেই ছবিটা এই বাড়িতে নিশ্চয়ই আছে, কিন্তু মা ট্রাঙ্কে রেখে দিয়েছেন। ছবিটা সাজানো নেই। ছবি সাজানো থাকলে সে মাঝে মাঝেই দেখত। কে বসে আছে? ইমন চমকে উঠল। মিতু অন্ধকারে পা টিপে টিপে কখন যে সামনে এসেছে সে বুঝতে পারেনি। ক্যাবলা, তোর কি হয়েছে? চোখ মুছতে মুছতে ইমন বলল, পেন্সিল হারিয়ে ফেলেছি। পেন্সিল হারিয়ে ফেললে এমন বসে কাঁদছিস কেন? ইমন জবাব দিল না। মিতু বলল, পুপু বকা দিয়েছে? কি বলেছে? পেন্সিল না পেয়ে ঘরে ঢুকতে পারবি না? কি রঙের পেন্সিল? হলুদ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। একটা কথা শোন, তোর যদি কিছু হারিয়ে যায় আমাকে বলবি, আমি এনে দেব। একা একা বসে কাঁদবি না। ইমন দরা গলায় বলল, আচ্ছা। মিতু 2টো পেন্সিল এনে দিল, একটা হলুদ একটা সবুজ। হলুদটা স্কুল ব্যাগে রাখবে, সবুজটা কোথাও লুকিয়ে রাখবে। যদি আবারও পেন্সিল হারিয়ে যায় তবে কাজে লাগবে। সুরাইয়া ইমনকে ঘরে ঢুকতে দেখে বলল, পেন্সিল পাওয়া গেছে? ইমন হাসুচোখ মাথা নাড়ল। সুরাইয়া বলল, আবার যদি কিছু হারায় টেনে তোমার কান আমি ছিঁড়ে ফেলবো। বাদর ছেলে, আমি বাবার নাম ভুলিয়ে দেব। বাবা নেই। বাবার নাম মনে রেখে কি হবে? যাও, আমি মুখ ধুয়ে ঘুমাতে আসো। ইমন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমাতে এলো। আগের মাঝখানে ঘুমাতেন সুরাইয়া। তারা 2 ভাই বোন 2 পাশে ঘুমাতো। এক রাতে সুপ্রভা গড়াতে খাট থেকে পড়ে গেল। তারপর থেকে সুপ্রভা মাঝখানে শোয়ার এই ব্যবস্থাটা তার খুব ভালো লাগে। মাঝে মাঝে সুপ্রভাকে হাত দিয়ে ছোঁয়া যায়। সুপ্রভা যখন জেগে থাকে তখন তাকে হাত দিয়ে চুলে খুব মজার একটা কাণ্ড হয়। সুপ্রভা খিলখিল করে হাসতে থাকে। সেই হাসি আর থামে না। যে কেউ হাত দিয়ে চুলে সুপ্রভা এমন করে না, শুধু ইমন হাত দিয়ে চুলে এমন করে, যেন তার হাতের হাসির কোনো ওষুধ আছে। ইমন নিজে যখন সুপ্রভার মতো ছোট ছিল তখন সেও কি এরকম করতো? মাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, কিন্তু সাহস কুলাচ্ছে না। ছোট চাচাকে জিজ্ঞেস করতে হবে। ইমন, জি মা। স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আকাশ ইংরেজি কি? স্কাই। বানান করো, SKY। আকাশ নীল ইংরেজি কি? দ্য স্কাই ইজ ব্লু। মাঝে মাঝে যে আমি তোমার উপর খুব রাগ করি, তখন কি তোমার মন খারাপ হয়? না। মিথ্যা বলছো কেন? যদি মন খারাপ হয় বলবে। মন খারাপ হয় কি হয়? হ্যাঁ হয়। শোনো, আমি নিজে নানান দুঃখ কষ্টে থাকি তো, এই জন্য ব্যবহার খারাপ করি। আদর করা কি জিনিস ভুলে গেছি। যে আদর পায় না সে আদর করতেও পারে না, বুঝতে পারছো? তোমার বাবাও কিন্তু আদর করতে পারতো না। সব মানুষ সবকিছু পারে না। তোমার বাবা কিভাবে আমাদের আদর করতো মনে আছে? না, সে অফিস থেকে এসে তোমাকে কোলে নিয়ে 5 মিনিট হাঁটাহাঁটি করত। এইটাই তার আদর। চুমু খাওয়া কিংবা উপহার কিনে দেওয়া এসব তার স্বভাবে ছিল না। তুমি বড় হয়ে কার মতো হবে? তোমার বাবার মতো হবে?
না, তাহলে কার মতো হবে? ছোট চাচার মতো। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার ছোট চাচার মতো হতে পারবে না, কিংবা তোমার বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। কচ্ছপরাও কি আলাদা? হঠাৎ কচ্ছপের কথা এলো কেন? আর কোনো কথা না, ঘুমাও। আচ্ছা, ও ভালো কথা। তোমার ছোট চাচা তোমাকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে যেতে চায়। তুমি কি যেতে চাও? আনন্দে ইমনের কথা বন্ধ হয়ে গেল। তার ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে উঠতে, এমন চিৎকার যেন সুপ্রভার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সেও যেন কাঁদতে থাকে। কথা কথা বলছো না কেন? যেতে চাও না? চাই। একা একা যেতে ভয় লাগবে না? না। আমাকে ফেলে রেখে যাবে, কষ্ট হবে না? না। সে কি, আমাকে সুপ্রভাকে পেলে চলে যাচ্ছ, কষ্ট হবে না? সুপ্রভার জন্য হবে। সুপ্রভা তোমার আদর লাগে? সুপ্রভাকে তোমার আদর লাগে? আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমাও। নাকি একটা গল্প শুনতে চাও? ইমন গল্প শুনতে চাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে না কোনো একটা অদ্ভুত কারণে তার মন খুব ভালো। মা গল্প বলতে চাচ্ছেন। সেই অদ্ভুত কারণটা কি? গল্প শুনতে চাও? চাই। এক দেশে ছিল এক রাজকন্যা। রাজকন্যা ছিল বন্দিনী। তার জীবনটা কাটছিল চার দেওয়ালের মধ্যে। তার মুক্তির একটাই পথ, যদি কোনো সাহসী রাজপুত্র ভাগের চোখ দিয়ে মালা গেঁথে রাজকন্যার গলায় পরিয়ে দেয়, তবে রাজকন্যা মুক্তি পাবে। গল্পটা কেমন লাগছে ইমন? ইমন পিস পিস করে বলল, খুব ভালো লাগছে। আসলে গল্পটা তার মোটেও ভালো লাগছে না। বাঘের চোখের মালার কথা ভাবতেই তার ঘৃণা লাগছে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে অনেকগুলো ভাগ গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওদের কারোরই চোখ নেই। ভয়ঙ্কর এক রাজপুত্র তাদের চোখ উপড়ে নিয়েছে। অন্ধ ভাগের দল ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়ছো না? ঘুমিয়ে পড়ছো না? তাহলে শোনো। বন্দিনী রাজকন্যা উদ্ধারের জন্য এক রাজপুত্র বের হলো বাঘের সন্ধানে। তার খুব সাহস। সে দেখতেও খুব সুন্দর। মা, তার নাম কি? ও আচ্ছা, তার নাম তো বলা হয়নি। রাজপুত্র যেমন সুন্দর, তার নামটাও খুব সুন্দর। রাজপুত্রের নাম ইমন কুমার। নামটা সুন্দর না? ইমন খুব লজ্জা লাগছে। রাজপুত্রের নাম আর তার নাম একই। ইমনের খুব ইচ্ছে করছে মার গায়ে হাত রেখে শুয়ে পড়তে। সেটা সম্ভব না। মাঝখানে সুপ্রভা শুয়ে আছে। ইমন, বাবা ঘুমাও। আমার গল্প বলতে আর ভালো লাগছে না। সুরাইয়া শুধু যে ভালো লাগছে না তা না, তার মন খারাপ হয়ে গেছে। সে পুরোপুরি নিশ্চিত ছিল গল্পের মাঝখানে ইমন বলবে, মা, এই গল্পটা আমি জানি, তুমি অন্য গল্প বলো। এই গল্প ইমনের বাবা ইমনকে বলেছিল। ছেলের সেই গল্পের কথা মনে নেই। বাবাকে এত দ্রুত সে ভুলে যাচ্ছে, এত দ্রুত। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।